আমরা তাহলে 5 মেম্বার হেটেরোসাইকেলের রিয়াকশান পড়ছিলাম। গত ক্লাসে আমরা কি পড়েছি না, আমরা শুরু করেছিলাম অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সেখানে কি পড়েছি না, 2 পজিশন বা আলফা পজিশনেই মেনলি যায়, তার কারণ দ্যাট অ্যাটাক ইজ অ্যাসোসিয়েটেড উইথ লো অ্যাক্টিভেশন এনার্জি। এবং আমরা দুটো রিয়াকশান এক্সাম্পল পড়েছি, একটা হচ্ছে ফিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন, আর 2 নম্বর যে রিয়াকশানটা পড়েছি দ্যাট ইজ ভিলসমায়ার হ্যাক রিয়াকশান। আজকে আমরা শুরু করব নাইট্রেশন দিয়ে। নাইট্রেশন তো আমরা সেমিস্টার 3-তে নাইট্রেশন পড়েছিলাম বেসিক্যালি মিক্সড অ্যাসিড দিয়ে, মানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এখানে কিন্তু ওই ধরনের রিয়েজেন্ট কখনোই ব্যবহার করব না মিক্সড অ্যাসিড, বিকজ দোজ আর ভেরি স্ট্রং রিয়েজেন্ট। ওটা বেনজিন রিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কারণ বেনজিন এই মলিকুলগুলোর তুলনায় অনেক বেশি স্টেবল মলিকুল। বেনজিনের রেজোনেন্স এনার্জি 36 কিলো ক্যালোরি পার মোল, সেখানে এদের বিলো 30, ফলে এখানে অনেক মাইল্ডার নাইট্রেটিং এজেন্ট ব্যবহার করতে হবে এবং কনসেন্ট্রেটেড অ্যাসিডকে অ্যাভয়েড করতে হবে, তার কারণ কনসেন্ট্রেটেড অ্যাসিডে হেটেরোসাইকেল রিংগুলো খুলে যেতে পারে। তো এই রিয়েজেন্টগুলোকে একটু লক্ষ্য কর যে কোন ধরনের রিয়েজেন্ট দেওয়া হচ্ছে। আমরা প্রথমে ফিউরানের কথা আসি। ফিউরানের নাইট্রেশন করা হয় NO2 প্লাস BF4 মাইনাস, এরকমই একটা নাইট্রোফ্লুরোবোরেট, এইরকমই একটা নাইট্রেটিং দিয়ে রিয়েজেন্ট ইন প্রেজেন্স অফ ইথার করলে কি হবে না, ফিউরানের 2 পজিশনে নাইট্রেশন হবে, 2 নাইট্রোফিউরান উইল অবটেন্ড। এবার দেখ, যদি পিরোল নেওয়া হয়, এখানে আরো কিরকম ভার্সেটাইল রিয়েজেন্ট নেওয়া হচ্ছে। দেখ, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, টেম্পারেচার খেয়াল কর -10 ডিগ্রি সেন্টিগ্রেড, অর এই রিয়েজেন্টটার ইকুইভ্যালেন্ট রিয়েজেন্ট মানে নাইট্রিক অ্যাসিড HNO3 আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এরা রিয়াকশন করে অ্যাকচুয়ালি যে কম্পাউন্ডটা তৈরি করে সেটা হচ্ছে এইটা CH3COONO2, মানে অ্যাসিটেট মাইনাস NO2 প্লাস। তাহলে অল্টারনেট রিয়েজেন্ট কি CH3COONO2, এটাতে দিলে কি হবে না, পিরোলের 2 পজিশনে এই আমার নাইট্রো গ্রুপটা ঢুকে গেল। এবারে থায়োফিনের কেসটা দেখ। থায়োফিনে ওই CH3COONO2 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে দেখ এখানে -10 এর থেকে এখানে টেম্পারেচার বেশি লাগছে, তার কারণ কি অবভিয়াসলি বুঝতে পারছিস, পিরোলের থেকে থায়োফিনের রেজোনেন্স এনার্জি বেশি বা মোর স্টেবল, ফলে আর একটু টেম্পারেচার বাড়াতে হচ্ছে, ওই মাইনাস থেকে 0 ডিগ্রিতে আনতে হচ্ছে। এটাই হচ্ছে টেম্পারেচার বাড়ানোর ফর্মুলা। তাহলে দেখতে পেলি যে কিভাবে বেসিক্যালি নাইট্রেশনের রিয়েজেন্টগুলো কি কি দেওয়া হয়। ওই CH3CONO2 বা NO2 প্লাস BF4 মাইনাস, এই ধরনের রিয়েজেন্টগুলো দেওয়া হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখাই হ্যালোজিনেশন। হ্যালোজিনেশনটা একটু উদ্ভট টাইপের রিয়েজেন্ট দেওয়া হয়। মনে কর ফিউরানে ব্রোমিন Br2 ডাইঅক্সেন হচ্ছে সলভেন্ট, -5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 2 পজিশনে ব্রোমিন ঢুকে গেল, যে 2 ব্রোমো ফিউরান। পিরোলের ক্ষেত্রে দেখ NH, ব্রোমিনেশন করা হয় NBS দিয়ে, N ব্রোমো সাকসিনিমাইড টেট্রাহাইড্রোফিউরান, -78 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তখন কি ঢুকলো না, পিরোলে 2 পজিশনে ব্রোমিন ঢুকে গেল, 2 ব্রোমো পিরোল। এবারে
থায়োফিনের ক্ষেত্রে দেখ এস, এখানেও এনবিএস, কিন্তু এনবিএস অর সরি এনবিএস সিসিএল4 রুম টেম্পারেচার, তাহলে এর কেন, এর রিঅ্যাক্টিভিটি বেশি, সরি কম রিঅ্যাক্টিভিটি, ফলে এই হয়ে গেল 2 ব্রোমো থায়োফিন। এইভাবে আমরা হ্যালোজিনেশনের কিছু এক্সাম্পল করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা ডায়াজো কাপলিং দেখি। ডায়াজো কাপলিং রিঅ্যাকশন, কারণ এটাও একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ডায়াজো কাপলিংটা ইন্টারেস্টিং, অনলি পিরোল দেয়, অন্য কোনো ফিউরান বা থায়োফিন ডায়াজো কাপলিং দেয় না। তাহলে আমরা এক্সাম্পল দেখি, NH প্লাস PH N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস, এই ফিনাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড ইন প্রেজেন্স অফ ইথানল কি হবে, 2 পজিশনে ডায়াজো কাপলিং হবে। তাহলে কে ঢুকবে, N ডবল বন্ড N PH। এর মেকানিজম বলার কিছু নেই, সবাই আমরা জানি যে এইভাবেই বেসিক্যালি রিঅ্যাকশন হয়। এখানে কখনো কখনো দেখা গেছে যে এই একদিকে হতে পারে, অর কখনো কখনো যদি এর কনসেন্ট্রেশন বেশি হয় ডায়াজোনিয়াম সল্টের, দুপাশেও হতে পারে, টু সাইডেড রিঅ্যাকশনও হতে পারে। বা যদি একটু পিএইচ কে বাড়ানো হয়, মানে অ্যালকালি কন্ডিশন যদি একটু বেশি দেওয়া হয়, তখন এই এখানে একদিক থেকে এখানে দুদিকেও রিঅ্যাকশনটা হতে পারে। মানে অ্যালকালি দিলে কেন কি হবে না, এইচটাকে খেয়ে নিয়ে এই রিংটাকে আরো বেশি অ্যাক্টিভেটেড করে দেবে, এই জন্যই বেসিক্যালি এই মানে যে মানে দুপাশেও হতে পারে। আচ্ছা, সিমিলারলি সালফোনেশনের কথা আমরা যদি বলি, আমরা এক এক করে সবগুলো কিন্তু এক্সাম্পলগুলো জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি। সালফোনেশন, সালফোনেশন একবারে জেনারেলাইজড জেড দিয়ে বলছি, মানে এটা ফিউরান, পিরোল, থায়োফিন এই তিনটেই হতে পারে। কি দিয়ে করা হয় না, পিরিডিন আর সালফার ট্রাইঅক্সাইড। পিরিডিন এই N এর সঙ্গে S ডবল বন্ড O মাইনাস N প্লাস, এই হচ্ছে পিরিডিন SO3। হিট করলে কি হয় না, N নয় Z এখানে এই SO3H, মানে 2 পজিশনে SO3H গ্রুপটা ঢুকে গেল। তো এইটাই হচ্ছে গিয়ে এক্সাম্পল। তাহলে আমরা দেখ খুব কুইক, আমরা আগে এগুলো এই রিঅ্যাকশন গুলো সব আমাদের মানে নন রিঅ্যাকশন বলে খুব কুইক আমরা কতগুলো রিঅ্যাকশন করে ফেললাম। ফিডেল ক্যাপ রিঅ্যাকশন, ভিলসমেয়ার হ্যাক, নাইট্রেশন, হ্যালোজিনেশন, সালফোনেশন এবং ডায়াজো কাপলিং, সবগুলোই কিন্তু কি না, অল আর বেসিক্যালি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সবাই একই ব্যানারে রিঅ্যাকশনের মেকানিজম সবারই এক হবে, সেটা আমরা পড়েছি। আচ্ছা বেশ, তো আমরা এই যে বারবার করে বলছি যে রিঅ্যাক্টিভিটি, এরকম একটা স্ট্যান্ডার্ড জিনিস আছে। মনে কর এটা একটা যে মানে 5 মেম্বার হেটারোসাইকেল ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CF3CO হোল টু O। সলভেন্ট কি নেওয়া হয়, ডাইক্লোরোইথেন CH2Cl করলে কি হবে না, ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন, 2 পজিশনে কে ঢুকবে, COCF3। এই রিঅ্যাকশনের রেট দেখ, জেড যখন NH মানে কম্পাউন্ডটা যখন পিরোল, তখন রিলেটিভ রেট হচ্ছে 5.3 × 10⁻⁷। যখন জেডটা অক্সিজেন মানে এটা ফিউরান, তখন হচ্ছে রেট 1.4 × 10⁻²। যখন জেডটা সালফার বা এটা থায়োফিন, তখন দেখ রেটটা হচ্ছে 1। তাহলে পরপর দেখ রিঅ্যাকশন রেটটা কমছে।
আমরা ওই যেটা বললাম যে ফিউরান আর পিরোলের মধ্যে একটা থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল একটা ডিফারেন্স থেকেই যায়, যে থিওরিটিক্যালি আমরা সবসময় কি বলি না ফিউরানের রেজোনেন্স এনার্জি যখন থায়োফিনের থেকে কম তখন আমরা অল টাইম কি বলি যে ফিউরানের রিঅ্যাক্টিভিটি বেশি, কিন্তু প্র্যাকটিক্যালি কি 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 মানে দেখা যায় যে পিরোলের রিঅ্যাক্টিভিটিটা বেশি হয় এক্সপেরিমেন্টাল, এখানে আর কোনো কমেন্ট করার কোনো জায়গা নেই। তো এই যা বললাম এইটার উপরে বেস করে দেখ এইরকমই কনসেপচুয়াল মানে প্রবলেম খুব দেয় এক্সাম, এইরকমই একটা মলিকুল আমাকে দেওয়া আছে, এরকম একটা মলিকুল দেওয়া আছে, এপাশে থায়োফিন এপাশে ফিউরান মাঝে একটা কার্বনিল। এখন এই মলিকুলটার উপরে নাইট্রেশন করেছে কি দিয়ে CH3COO NO2, এটাকে কি বলে SCO NO2 at -10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এরকম কোশ্চেন প্রায়শই দেয়। তাহলে নাইট্রেশন হবে কোথায় হবে, এই রিংটাতে হবে না এই রিংটাতে হবে, সেইটা ডিপেন্ড করবে কোনটার উপরে না কার রিঅ্যাক্টিভিটি বেশি বা যার রেজোনেন্স এনার্জি কম তার রিঅ্যাক্টিভিটি বেশি সেই রিং এর উপরেই নাইট্রেশনটা হবে। তাহলে থায়োফিনের থেকে ফিউরানের রেজোনেন্স এনার্জি অনেক কম, ফলে রিঅ্যাকশনটা ওইটার উপরেই হবে, ফলে আমরা এই রকমই একটা মলিকুল পেতে পারি। এইটার সাপেক্ষে টু পজিশনে এই নাইট্রো গ্রুপটা ঢুকে গেল। এখন আমাকে যদি বলে যে এই মলিকুলটা কি করে আমরা তৈরি করতে পারি, হাউ ক্যান, এরকম করে কাটি, তাহলে দেখ থায়োফিন নেবো, থায়োফিনের কি নেবো COCl প্লাস এখানে কি নেবো ফিউরান, কারণ ফিউরানের রিঅ্যাক্টিভিটি কম বলে ওর উপরে ফিডাল ক্যাপ অ্যাসাইলেশন খুব সহজেই সম্ভব, মানে এইটা প্লাস এইটা আর অ্যানহাইড্রাস AlCl3 আমার দিলেই কি হবে এখানে CO প্লাস এর উপরে রিঅ্যাকশন করলে এই মলিকুলটা পেয়ে যাবে। এই মলিকুলটা কোথা থেকে পেতে পারি না থায়োফিনের CO2H থেকে পেতে পারি, এই CO2H কোথা থেকে পেতে পারি থায়োফিনের COCH3 এর উপরে হ্যালোফর্ম বিক্রিয়া করে এটা পেতে পারি। এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোনো জায়গাতে কার্বক্সিলিক অ্যাসিড যদি পেতে চাই তার করেসপন্ডিং COCH3 থেকে হ্যালোফর্ম রিঅ্যাকশন করে এটা পেতে পারি। আর এইটা কোথা থেকে পেতে পারি না থায়োফিনের উপরে ফিডাল ক্যাপ অ্যাসাইলেশন CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, এই রকম করে আমরা এরকম একটা রেট্রোসিনথেসিস ওয়েতে এই মলিকুলটাকে এইভাবে আমরা ডিজাইন করতেই পারি। বেশ, তাহলে এই পার্টটা মোটামুটি আমরা ক্লিয়ার করলাম। খুব ঠান্ডা মাথাতে বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস কর। প্রথম হেটারোসাইক্লিকটা একটু গড়বড় লাগবে, কিন্তু একবার এই জন্য অনেক আগেই পড়িয়ে দিচ্ছি, প্র্যাকটিস করলে দেখি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে একটা দেখ আমরা জাস্ট একটা ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন, মানে কোনো জেনারেল রিঅ্যাকশন নয়, এটা খুব কমন রিঅ্যাকশন। 2-অ্যাসিটাইল ফিউরানকে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করা হয় একটা পিরিডিন ডেরিভেটিভ পাওয়া যায় 2-মিথাইল-3-হাইড্রক্সিপিরিডিন। 2-মিথাইল-3-হাইড্রক্সিপিরিডিন কি করে এইটার ফরমেশনটা হলো সেটা এক্সপ্লেন করতে বলে, মানে এই রিঅ্যাকশনের মেকানিজমটাকে দেখাতে বলে যে এটা কিভাবে এই রিঅ্যাকশনটা হচ্ছে। এখন এই রিঅ্যাকশনটা হচ্ছে তার পেছনে যে কমন লজিকটা আমরা বলতে পারি যে দেখ এই মলিকুলটা এই যে জেড মানে এই যে হেটারোসাইকেল, এখানে দুটো শক্ত
সত্তা মানে এই মলিকুলটার মধ্যে দুটো সত্তা, খুব কঠিন বাংলা শব্দ বলছি, দুটো সত্তা লুকিয়ে আছে। কি সেই সত্তাটা? জেড এর হেটারো অ্যাটমের লোন পেয়ারটা অ্যারোমেটিসিটিতে ইনভলভ হতে পারে। তাহলে এই মলিকুলের মধ্যে এর লোন পেয়ারটা যত ভালো ইনভলভ হবে, এই মলিকুলটা তত বেশি অ্যারোমেটিক হবে, মানে সে তত স্টেবল হবে। আবার উল্টোটা, লোন পেয়ারটা যত কম ইনভলভ হবে তত এই মলিকুলটা এরকম, এই যে একটা দেখ, এটা একটা ডাইন টাইপের, এই ডবল বন্ড এই ডবল বন্ড কনজুগেটেড, তখন এর মধ্যে ওই ডাইন ক্যারেক্টারটা বেশি করে যে মানে প্রকাশ পাবে। তাহলে এই মলিকুলটার ডাইনও রিয়াকশন করে, মানে ডাইনের বিভিন্ন রিয়াকশন আছে। ডাইন কি করে? ডাইন পেরিসাইক্লিক রিয়াকশন করে। ডাইনে কি রিয়াকশন হয় না, ডাইনে 1,4 অ্যাডিশন রিয়াকশন হয়। ডাইনে 1,4 অ্যাডিশন রিয়াকশন হয়। কখনো দেখেছিস বেনজিনের এইটাকে ডাইন বলে চিন্তা করে এটার উপরে 1,4 বিক্রিয়া হয়? কখনো হয় না। কারণ কি? এটা রেজোনেন্ট স্টেবিলাইজড। তাহলে আমরা পরেই আজ এই ক্লাসে বা পরের ক্লাসে ডিটেলস পড়ব যে এই 5 মেম্বার হেটারোসাইকেলগুলো সবসময় ওই দুটো দ্বন্দ্বের মধ্যে ভোগে, যে আমি ডাইন ক্যারেক্টারটা শো করে ডাইনের রিয়াকশনের দিকে বেশি করে যে মানে যাব, নাকি লোন পেয়ারটাকে ইনভলভ করে আমি অ্যারোমেটিক ক্যারেক্টার বেশি করে দেখাবো। এই দুটো কিন্তু উল্টো জিনিস। এখন ফিউরানের ক্ষেত্রে যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি খুবই হাই, ফলে ফিউরানের ক্ষেত্রে ডাইন ক্যারেক্টারটার অনেক বেশি প্রমিনেন্ট দেন ইটস অ্যারোমেটিক ক্যারেক্টার। ফিউরানের মধ্যে ডাইন ক্যারেক্টারটা বেশি। তাহলে অ্যামোনিয়া যখন দিয়ে রিয়াকশন করানো হচ্ছে, তখন অ্যামোনিয়া 1,4 অ্যাডিশন রিয়াকশনের দিকে যাবে, এই অ্যাটাক করবে, এটা এই যাবে, এটা এই গেল, এই খুলে গেল। তাহলে স্ট্রাকচারটা কি আসবে? এখানে H, এটা NH2, এই ডবল বন্ড এই ডবল বন্ড CO মাইনাস এই CH3, এরকম প্রথমে হলো। তাহলে এখানে কি হলো না, অ্যামোনিয়া 1,4 অ্যাডিশন বিক্রিয়া করলো, কারণ ফিউরানের রেজোনেন্স এনার্জি খুবই কম, এই কারণেই। এটা এই অ্যাটাক করলো, এটা এই গেল, এটা এই এলো, এটা এই খুলে গেল। এই যেই খুলে গেল, এটাকে এইভাবে পারি লিখতে, এই H NH2 এই ডবল বন্ড C এই ডবল বন্ড O CH3O মাইনাস, এটাকে এইভাবে লেখা যায়। O মাইনাস মানে বেসিক্যালি গিয়ে কি OH হতে পারে, কারণ এই অ্যামোনিয়ার একটা প্রোটন এখানে নিয়ে নেবে। এটাকে যদি আমি এবারে ঘুরিয়ে লিখি, তখন এটাকে এইভাবে পারি লিখতে, এই NH2 এই ডবল বন্ড এটা OH এই C ডবল বন্ড ও এই CH3, জাস্ট এটাকে ঘুরিয়ে লিখলাম। এবারে দেখ, এটা 1 2 3 4 5 6 এই অ্যামিনটা এই কার্বনিলে অ্যাটাক করলে এটা খুলে যাবে। তাহলে কি হবে? 6 মেম্বার রিং, 1 2 3 4 5 6, 6 কে থাকবে OH আর CH3, এখানে NH এই ডবল বন্ড এই ডবল বন্ড, 5 এ OH, NH বন্ডটা ভাঙলো, জল বেরিয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম না, ওই পিরিডিন লিঙ্কেজটা পেয়ে গেলাম, এই OH এই CH3। এইটাই হচ্ছে গিয়ে এই রিয়াকশনের মেকানিজম। আবারও বলছি, এই রিয়াকশনটা কিন্তু একদম একটা
মানে ইন্ডিভিজুয়াল রিয়াকশন, এখানে কিন্তু অন্য কোনো কিছু কিন্তু মানে অন্য কেউ কিন্তু এই রিয়াকশনটা দেখাবে না, একমাত্র এই 2 অ্যাসিটাইল ফিউরানকে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলে এরকমই একটা পিরিডিন ডেরিভেটিভ আমরা এক্সপেক্ট করতে পারি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় দেয়, এই মেকানিজমটা খুব ঠান্ডা মাথাতে লিখতে হবে বা ড্র করতে হবে। বেশ, তো আজকের ক্লাসে এরপরে আমরা যে রিয়াকশনটা ডিসকাশন করব, তাহলে এত সময় দেখ আমরা যা পড়েছি যে 5 মেম্বার হেটারোসাইকেলের 2 পজিশন বা আলফা পজিশনে কি করে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করা যায়, বা আমরা ঘুরিয়ে বলবো যে ইলেকট্রোফাইলকে কি করে 2 পজিশনে ঢোকানো যায় বা আলফা পজিশনে ঢোকানো যায়। তাহলে আমাদের পরবর্তী চিন্তা হবে যে কিভাবে সিলেক্টিভলি 3 পজিশন বা বিটা পজিশনে কিভাবে ইলেকট্রোফাইলকে ঢোকানো যেতে পারে। হাউ ক্যান ইউ ইন্ট্রোডিউস আ ইলেকট্রোফাইল এট বিটা পজিশন। তখন আমাকে চিন্তা করতে হবে যে নরমালি যা পড়েছি বিটাতে যাওয়ার কথা নয়, সামহাউ আলফা বা 2 পজিশনটাকে আমরা যদি স্টেরিক্যালি ব্লক করতে পারি, ইফ উই ক্যান ব্লক 2 পজিশন স্টেরিক্যালি, তখন বাধ্য হয়ে ইলেকট্রোফাইলটা 3 নম্বর পজিশন বা বিটা পজিশনে যেতে পারে। তাহলে কি কোশ্চেন এলো না, স্টেরিক্যালি ব্লক করতে হবে। শুধুমাত্র পিরোলের ক্ষেত্রে এটা সম্ভব, ফিউরান বা থায়োপিনের ক্ষেত্রে এটা সম্ভব নয়। পিরোলের ক্ষেত্রে এই NH আছে, সোডিয়াম হাইড্রাইড আর TMS, SI TMS এর ডেরিভেটিভ মানে ট্রাই আইসোপ্রোপাইল সিলাইল ক্লোরাইড, মানে কি রকমই CH3 CH CH3, এইটা SI, এই CH CH3 CH CH3 HCl, এরকম করে স্টেরিক্যালি ক্রাউডেড, মানে ট্রাই মিথাইলের জায়গায় ট্রাই আইসোপ্রোপাইল এইভাবে বলতে পারি, IPR3 SiCl। কি হবে, এটা বেস এইটাকে খেয়ে নেবে N- সিলিকনে অ্যাটাক করলো, ক্লোরিনটা বেরিয়ে যাবে। সো উই উইল অবটেন দিস কম্পাউন্ড SI, এই আইসোপ্রোপাইল, এই ইন্ডিপেন্ডেন্ট আইসোপ্রোপাইল। দেখ এরকমই একটা বাল্কি গ্রুপ ইন্ট্রোডিউস যেই হয়ে গেল, এই পজিশন এবং এই পজিশনটা স্টেরিক্যালি ব্লক হয়ে গেল, এই দুটো পজিশন সুন্দরভাবে স্টেরিক্যালি ব্লকড, ইলেকট্রোফাইল এখানে অ্যাপ্রোচ করতে পারবে না, এই দুটো বাল্কি গ্রুপ আছে বলে। তখন বাধ্য হয়ে কোথায় যাবে, বিটা পজিশনে। কি দেবো এখানে, আমরা যদি নাইট্রেশন করাই, দেখ কি দিচ্ছি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর কপার নাইট্রেট CuNO3(2), এটাও একটা নাইট্রেশন করার মাইল্ডার রিএজেন্ট। তাহলে কি হবে, এই NSI, এই আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল, এখানে কে গেল 3 পজিশনে, নাইট্রো ঢুকে গেল। এবারে NSI বন্ডটাকে সরাতে হবে। এই সিলিকন বন্ডকে ভাঙার একদম পেটেন্ট রিএজেন্ট কি না, NBU4N+F-, এই TBAF, টেট্রা বিউটাইল অ্যামোনিয়াম ফ্লুরাইড। F- টা সিলিকনে অ্যাটাক করবে, NSI বন্ড ভেঙে যাবে। মানে এই রিএজেন্টটা একদম পেটেন্ট রিএজেন্ট সিলিকন নাইট্রোজেন বা সিলিকন অক্সিজেন বন্ডকে ব্রেক করার জন্য। তাহলে আমাদের এই ব্যাক হয়ে গেল পিরোল, মাঝখান দিয়ে 3 নম্বর পজিশনে নাইট্রো গ্রুপটা ইন্ট্রোডিউস হয়ে গেল। এবার দেখ এখানে যদি আমরা NBS দেই, তাহলে কে ঢুকবে 3 নম্বর পজিশনে, ব্রোমিন আর এই SI আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল,
এখানে টি বি এ এফ দিয়ে দে, তাহলে কে থেকে গেল না এই 3 নম্বর পজিশনে এই 3 ব্রোমোপিরোল। 3 ব্রোমোপিরোল পরীক্ষা দেয় হাউ ক্যান ইউ প্রিপেয়ার 3 নাইট্রোপিরোল 3 ব্রোমোপিরোল, বা এর উপরে যদি ভিলসম্যান হ্যাক করা যায় ডিএমএফ POCl3 একের দাগে, দুয়ের দাগে সোডিয়াম অ্যাসিটেট NaOH জল, তাহলে কে ঢুকবে এই CHO অ্যালডিহাইড SI এই ঢুকে গেল। এবারে আবার সেই আমরা কি দেবো TBAF দিলে এই NH এই অ্যালডিহাইডটা এখানে, এইটাই হচ্ছে গিয়ে রিয়াকশন করার মেথড, মানে 3 নম্বর পজিশনে কোনো এইভাবে ইলেকট্রোফাইলকে ইন্ট্রোডিউস করার এইটাই হচ্ছে গিয়ে রিয়াকশনের মেথড। আর একটা আলাদা রিয়াকশন যদি আমরা একটু দেখি, যে ধর আমরা যদি ম্যানিক রিয়াকশনের কথা বলি, সেটাও একটা রিয়াকশন পিরোল HCHO প্লাস একটা সেকেন্ডারি অ্যামিন Me2NH আর কি দেওয়া হয় অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে প্রথমে কি তৈরি হবে না HCH ডবল বন্ড NMe প্লাস, এইটাই কি এটা ইলেকট্রোফাইল। তাহলে এখানে কে ঢুকবে এরকম করে NH, কে ঢুকবে CH2NMe, এই এটাকে কি বলে ম্যানিক বেস। আচ্ছা, এবারে এটার উপরে বিভিন্ন রিয়াকশন আমরা করতে পারি। একের দাগে মনে কর এক্সেস দিলাম MEI, তাহলে ওই কম্পাউন্ডটা কি হবে CH2NMe প্লাস। এবারে এখানে কোনো একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা করতে পারি। মনে কর আমরা যদি পাইপা রিডিং দেই, তাহলে অ্যাটাক করবে ওইটা বেরিয়ে যাবে, মানে যে কোনো একটা স্ট্রং নিউক্লিওফাইল দিয়ে এখানে এরকম করে এই ধরনের গ্রুপকে ইলেকট্রোডিউস আমরা করতে পারি থ্রু ম্যানিক রিয়াকশন, থ্রু ম্যানিক রিয়াকশন। আচ্ছা, আরেকটা রিয়াকশনের কথা বলি, যে এই রিয়াকশন আমরা মনে কর এরকম জায়গাতে পড়েছিলাম, যদি একটু খেয়াল করাই, যে মনে কর আমরা CO2H আর OH, কি নাম এইটার নাম হচ্ছে গিয়ে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, এর ব্রোমিনেশন পড়েছিলাম, যে মানে ভাব স্যালিসাইলিক অ্যাসিডের ব্রোমিনেশন করলে OH Br 246 ট্রাইব্রোমোফেনল পাচ্ছিলাম ভায়া ডিকার্বক্সিলেশন, মানে ডিকার্বক্সিলেটিভ ব্রোমিনেশন বা প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডকে করলেও তাই পাচ্ছিলাম। থার্ড সেমিস্টারে আমরা পড়েছি। এখানেও ঠিক এরকমই রিয়াকশন হয়। 2 কার্বক্সিলিক অ্যাসিড যেটা শুধু অক্সিজেন বা NH, থার্ডের ক্ষেত্রে হয় না, হয় এটা ফিউরান বা পিরোল। এরকমই ক্ষেত্রে যদি ইলেকট্রোফাইল অ্যাড করা হয়, তখন 2 পজিশনে প্রথমে ঢোকে এই জেড, এই ডবল বন্ড, এই সি ডবল বন্ড OH, এই এই আমার প্লাস চার্জ। এইবারে এখানে H ভাঙতো, এখানে ডিকার্বক্সিলেশন হয়ে CC বন্ডটা ভাঙে, ফলে কি হয় এইটা ওয়ান কাইন্ড অফ ইপসো সাবস্টিটিউশন, মানে এই CO2 গ্যাস বেরিয়ে যাবে, ডিকার্বক্সিলেটিভ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ডিকার্বক্সিলেটিভ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে আমরা এই রিয়াকশনটাকে আজকের ক্লাসে এখানেই স্টপ করলাম। এরপরে দেখ তোরা যে মানে পিডিএফটা পাঠানো আছে, এরপরে সেখানে কিছু জিনিস
একটু লেন্দি ওয়েতে ডিসকাশন আছে করা কি সেটা না আমরা যা পড়লাম সবই কিন্তু আনসাবস্টিটিউটেড হেটারোসাইকেলের রিঅ্যাকশন পড়লাম মানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই এই অবস্থাতে এর উপরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়লাম পরে দেখলাম যে এখানেই যায় হয় টু আর পিরোলের ক্ষেত্রে এই পজিশনটাকে স্টেরিক্যালি ব্লক করে থ্রিতে পাঠাতে পারি এখন যদি আমার কাছে কোশ্চেন হয় যে জেড এখানে যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে তা জেড তো তাহলে এখানে একটা গ্রুপ দেই মনে করো এটা জেড প্রাইম বা যদি থ্রি পজিশনে কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে তখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা কোথায় হবে মানে ইন কেস অফ মনো সাবস্টিটিউটেড হেটারোসাইকেলের ক্ষেত্রে কোথায় যাবে সেটা আমি আর পড়াবো না নিজে দিককে পড়ে ফেলতে হবে একই নিয়ম যে এখানের ক্ষেত্রে এই আলফা এই বিটা করে দেখতে হবে কোথায় সিগমা কমপ্লেক্সটা স্টেবিলিটি পাচ্ছে এবং জেড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন রিলিজিং গ্রুপ হলে সিগমা কমপ্লেক্সকে স্টেবিলিটি দিতে পারছে কিনা একদম থার্ড সেমিস্টারে যেমন করে পড়া হয়েছিল ঠিক একই রকম ভাবে এখানে জেড থাকলে এই গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তার উপরে ডিপেন্ড করে এখানে অ্যাটাক হবে না এখানে অ্যাটাক হবে সেইটা নিজেরা করে দেখবি করে যে স্টাডি ম্যাটেরিয়াল পাঠানো আছে ওর সাথে ম্যাচ করিয়ে একটু চেক করবি ঠিক সিমিলার ওয়েতে থ্রি পজিশনে সাবস্টিটিউয়েন্ট থাকলে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না ইলেকট্রন রিলিজিং গ্রুপ তার উপরে বেস করে কোথায় ফার্দার সাবস্টিটিউশনটা হবে সেটা ওই সিগমা কমপ্লেক্সের স্টেবিলিটির উপরে ডিপেন্ড করবে তবে মানে সবার জন্য এই এটা পড়ার কোনো প্রয়োজন নেই এই কঠিন মানে জিনিসটা থেকে খুব একটা কোশ্চেন আমাদের ইউনিভার্সিটি এক্সামে দেয় না কখনো হয়তো কোনো কম্পিটিটিভ এক্সামে একটা আধটা কোশ্চেন দেয় কখনো না হলে এত কঠিন জিনিস থেকে ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট কোনো কোশ্চেন কখনোই দেয় না যার ইন্টারেস্ট থাকবে মানে একটু দেখতে পারিস যার কঠিন লাগবে সেই ব্যাপারটাকে স্কিপ করতেই পারিস কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই তাহলে আমরা এই পর্যন্তই এইটাকে পড়লাম তাহলে এর পরের দিন আমরা অন্য রিঅ্যাকশন পড়ব এই 5 মেম্বার হেটারোসাইক্লিকের ডাইন ক্যারেক্টার পড়ব পরের দিন